5 জনের এক টিম নেমে পড়ে চোরের বাড়িতে চুরি করতে। ব্যাপারটা খুব অবাক করার মতো মনে হলেও এর পিছনে আছে রহস্যময় এক কারণ। কিন্তু চোরের ঘরে চুরি করা তো আর চারটেখানি কথা নয়, তাই না? তবে তারা এমন সব উপায় বের করতে থাকে যা রীতিমতো তোমাকে অবাক করে দেবে। আজ সেই কাহিনী জানাতে হাজির হলাম 2011 সালে মুক্তি পাওয়া টাওয়ার হাইস্ট মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা $100 একটা নোট দেখতে পাই, কিন্তু এইটা জুম আউট করতেই বোঝা যায় যে এটা আসলে একটা বিশাল দামি সুইমিং পুলের ডিজাইন। এবার এখানে আমরা একটা ব্যক্তিকে আরাম করতে দেখি। এই বিশাল টাওয়ারের ম্যানেজার নাম হচ্ছে জশ কোভাক্স। জশ তার কাজ নিয়ে খুবই সিরিয়াস এবং সে এই টাওয়ারে সব স্টাফের সাথে বন্ধুর মতো আচরণ করে। এই টাওয়ারে অনেক ধনী এবং পাওয়ারফুল মানুষ থাকে, তাই জশকে সবকিছু সবসময় পারফেক্ট রাখতে হয়। জশ যখন কাজে যাওয়ার জন্য তৈরি হয় তখন পথে তার এক প্রতিবেশীর সাথে তার দেখা হয়, যে সব সময় তাকে ফালতু জোকস শুনিয়ে বিরক্ত করে। জশ এগুলোকে পাত্তা না দিয়ে তার কাজে চলে আসে। টাওয়ারে আসার পর সে তার টিমের সবার সাথে কথা বলে এবং আজকের কাজের শিডিউল বুঝিয়ে দেয়। এখানে টাওয়ারের গেটম্যান হিসেবে একজন বয়স্ক লোক আছে, যে কিনা অনেক বছর ধরে জশের সাথে কাজ করছে। সে তাকে জানায় যে আর কয়েকদিন পরে সে রিটায়ার করবে। রিটায়ারমেন্টের পর সে তার স্ত্রীকে নিয়ে সারা দেশ ঘুরে বেড়াবে। এর মধ্যেই জশ এক নতুন এমপ্লয়ি সাইয়ের সাথে পরিচিত হয়। সে এখানে জয়েন করেছে লিফটম্যান হিসেবে। জশ তাকে সাবধান করে দেয় যে এখানে এই কাজটা করা মোটেও সহজ নয়, কারণ এই টাওয়ারটা হচ্ছে শহরের সবচেয়ে লাক্সারিয়াস টাওয়ার। এরপর দেখা যায় জশ কথা বলছে মিস্টার শয়ের সাথে, যে এই পেন্ট হাউসে থাকে। মিস্টার শ জশের খুব ভালো বন্ধু, তাই জশ এই টাওয়ারে সব স্টাফদের পেনশনের টাকা তার কাছে জমা দিয়েছিল। তো মিস্টার শ তাকে কথা দিয়েছিল যে তিনি এই টাকাগুলো ভালো কোথাও ইনভেস্ট করে কয়েক বছরের মধ্যে তা ডবল করে দেবে। তাই জশ তার বন্ধুর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে সারা জীবনের জমানো টাকা তার হাতে তুলে দিয়েছিল। এরপর একদিন সকালে হঠাৎ টাওয়ারের সামনে কিছু কালো রঙের গাড়ি এসে থামে। গাড়ি থেকে এবার দেখা যায় কিছু লোক বন্দুক হাতে সোজা ভিতরে ঢুকে পড়ছে। জশ তখন সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় যে মিস্টার শকে কয়েকজন লোকজন ধরে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে জশ ভেবে বসেছে তার বন্ধু হয়তো কোনো বিপদে পড়েছে এবং তাকে কেউ কিডন্যাপ করার চেষ্টা করছে, যার কারণে সে আর এক মুহূর্ত দেরি না করেই তাকে বাঁচানোর জন্য দৌড়ে পিছনের গেটের দিকে যায়। এবার সেখানে যাওয়ার পর ঘটে এক অদ্ভুত ঘটনা। একজন নারী FBI এজেন্ট জশকে প্রচন্ড ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তেই জশ মিস্টার শয়ের গাড়িকে উল্টে যেতে দেখে। জশ রেগে গিয়ে বলে, আপনারা মিস্টার শয়ের সাথে এমন করছেন কেন? উনি একজন খুবই রেসপেক্টেড মানুষ। তখন সেই FBI এজেন্ট জশকে আসল সত্যিটা জানায়। সে বলে উনি মোটেও কোনো ভালো মানুষ নন। উনি প্রায় $2 বিলিয়ন একটা বড় ফ্রড করেছে। সে আসলে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল, তাই আমরা তাকে অ্যারেস্ট করেছি। এই খবরটা শোনার পর জশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত সেই মানুষটাই আসলে সবার সাথে চিটিং করেছে। কিছুক্ষণ পর পুরো টাওয়ারে খবরটা ছড়িয়ে পড়ে। টিভি নিউজেও মিস্টার শয়ের জালিয়াতি নিউজ দেখানো হতে থাকে। টাওয়ারের সব স্টাফরা জশকে এসে জিজ্ঞেস করে যে তাদের পেনশনের টাকাগুলো এখন কোথায়। তখন জশ খুব গিলটি ফিল করে সবার সামনে স্বীকার করে যে সেই সব টাকা মিস্টার শয়ের কাছে ইনভেস্ট করেছিল, আর মিস্টার শ সেই টাকাকে পঞ্জি সিস্টেমে কাজে লাগিয়ে মুহূর্তেই দেউলিয়া হয়ে গেছে। এই সব কথাবার্তা শুনে সবাই পুরোপুরি শকড হয়ে পড়ে, বিশেষ করে সে বয়স্ক গেটম্যান যে কয়েকদিন পরেই রিটায়ার করতে চেয়েছিল। সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছিল, কারণ তার জীবনের সমস্ত টাকা মুহূর্তেই শেষ। এবার ঘটনার কয়েকদিন পর জানা যায় যে মিস্টার শ বেল পেয়েছে, তবে কোর্ট তাকে টাওয়ারের পেন্ট হাউসে হাউস অ্যারেস্ট করে রাখার নির্দেশ দেয়। এর মানে হলো FBI কড়া নজরদারিতে তাকে ওই রুমে বন্দি থাকতে হবে এবং তাদের পারমিশন ছাড়া সে কোথাও যেতেও পারবে না। এদিকে জশ যখন তার পেন্ট হাউসে যায় তখন সে দেখতে পায় মিস্টার শ আগের মতোই লাক্সারি জীবন কাটাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে যে কিছুই হয়নি। সে তার দামি লাল রঙের ফেরারি গাড়ির খুব যত্ন নিচ্ছিল, আর এই গাড়িটা বহু আগে তার রুমে ওভাবে সাজিয়ে রাখা ছিল। এদিকে সেই বয়স্ক গেটম্যানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিন জশ খবর পায় যে ওই গেটম্যান মনের দুঃখে রেল লাইনে ঝাঁপ দিয়ে সুইসাইড করার চেষ্টা করছে, তবে ভাগ্য ভালো থাকার কারণে সেই যাত্রায় সে বেঁচে যায়। তখন তাকে সিরিয়াস অবস্থায় ভর্তি করা হয় হসপিটালে। এই কথা শুনে জশ সাথে সাথে তাকে দেখতে চলে আসে হসপিটালে। সেখানে গিয়ে জশ জানতে পারে যে ওই গেটম্যান শুধু তার পেনশনের টাকা নয়, বরং তার জীবনের সমস্ত জমানো টাকা মিস্টার শয়ের হাতে তুলে দিয়েছিল।
কেননা মিস্টার শ তাকে লোভ দেখিয়েছিল যে অল্প কয়েকদিনের ভিতরেই তার সব টাকা ডবল হয়ে যাবে। এই কথা শুনেই যশ প্রচন্ড রেগে যায়। সে বুঝতে পারে যে মিস্টার শ শুধু একজন চিটারি নয়, বরং একজন হৃদয়হীন মানুষ। তাই শিশুরা মিস্টার শ এর কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু সে তাকে খুব ঠান্ডা মাথায় জানায় যে ইনভেস্টমেন্টের লাভ লস তো থাকবেই, কারো জীবন বা মরণের দায়িত্ব সে কেন নেবে। এখন মিস্টার শ এর এই অহংকার দেখে যশ নিজের রাগ আর সামলে রাখতে পারে না, যার কারণে সে রাগের মাথায় শুরু করে রুমের সবকিছু ভাঙচুর। সে মুহূর্তের মধ্যেই তার হাতের একটা লাঠি দিয়ে ওই দামি গাড়ির গ্লাসটা পুরোই ভেঙে তন্ন করে ফেলে। এই সব কিছু দেখে যশ তার টাওয়ারের ম্যানেজার চাকরি বরখাস্ত করে দেয়। এখন যশ পুরোপুরি বেকার, কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা, যে কোনো উপায়ে মিস্টার শয়ের থেকে সবার টাকা উদ্ধার করতে হবে। এদিকে চাকরি হারানোর পর যশ একদিন মন খারাপ করে একটা বারে বসেছিল। সেখানেই হঠাৎ তার সাথে সেই এফবিআই এজেন্টের দেখা হয়। কথা বলতে বলতে তারা দুজন এবার বেশ ফ্রেন্ডলি হয়ে যায়। সেই এজেন্ট নেশার ঘরে যশকে একটা সিক্রেট বলে দেয়। সে জানায় যে তারা মিস্টার শয়ে প্রায় সব টাকা উদ্ধার করতে পারলেও এখনো $20 মিলিয়ন কোনো হদিস পাচ্ছে না। তাই এফবিআই নিশ্চিত যে মিস্টার শয়ের এই বিশাল টাকা তার বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে রাখা আছে, যেটা তারা এখনো খুঁজে পায়নি। এই তথ্য পাওয়ার পর যশ একটা প্ল্যান করে বসে। সে ঠিক করে যে মিস্টার শয়ের লুকিয়ে রাখা টাকাগুলো সে নিজেই খুঁজে বের করবে। এরপর সব পাওনাদারের টাকা সে সমভাবে ভাগ করে দেবে। কিন্তু তার একার পক্ষে এই কাজ করা মোটেও সম্ভব নয়। তাই যশ একটা টিম বানায়, আর এই টিমের মধ্যে ছিল তার দুলাভাই চার্লি, যে ওই টাওয়ারেরই কেয়ারটেকার ছিল। এছাড়াও ছিল লিফট অপারেটর শাহ এবং সেই ভাড়াটে ব্যক্তি যার সব টাকা মিস্টার শ মেরে দিয়েছিল। এখন যশ তাদের সবাইকে বুঝিয়ে বলে যে এফবিআই যদি এই $20 মিলিয়ন খুঁজে পায় তাহলে সেটা সরাসরি সরকারি ফান্ডে চলে যাবে, যার ফলে সাধারণ মানুষ কিচ্ছু পাবে না। তাই এবার তাদেরকে নিজেদেরই এই টাকাটা চুরি করতে হবে। কিন্তু সমস্যা হলো তাদের মধ্যে কেউই আসলে চুরি করতে জানে না। এই কাজে সাহায্য করার জন্য যশের একজন প্রফেশনাল চোর দরকার ছিল। ঠিক তখনই তার মনে পড়ে তার প্রতিবেশী স্লাইডারের কথা। এই স্লাইডারকে কয়েকদিন আগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তাই যশ এবার জেলখানায় গিয়ে স্লাইডারকে বেল করে নিয়ে আসে এবং তাকে পুরো চুরির প্ল্যানটা জানায়। এখন স্লাইডার যখন যশের টিমের বাকি মেম্বারদের দেখে তখন সে যশকে সরাসরি না বলে দেয়, কেননা সে জানায় এই আনারিদেরকে দিয়ে চুরি কেন মশা মারাও সম্ভব হবে না, কেননা এদের তো একটা দোকান থেকে চকলেট চুরি করে আনারও সাহস নেই। আসলে যশের টিমের সবাই ছিল খুব সহজ সরল আর নিরীহ মানুষ, কিন্তু যশের জোয়াজুরিতে স্লাইড শেষমেশ তাদের চুরি ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেয়। আচ্ছা, এক্সপ্লেনের এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি এমন একটা অ্যাপের সাথে যার অফিসিয়াল পার্টনার সিরিয়া ও পিএসজি। এই অ্যাপে তুমি ক্রিকেট, ফুটবল, টেনিস সহ সকল লাইভ ম্যাচের রিয়েল টাইম আপডেট এবং ম্যাচ অ্যানালাইসিস করে পেতে পারো আকর্ষণীয় গেজেট ও অন্যান্য সুবিধা। তাই যদি এখানে নতুন ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করার সময় আমার স্ক্রিনে দেওয়া কোড ব্যবহার করো তাহলে সুযোগ থাকছে বোনাসের। এছাড়াও এই অ্যাপে নগদ বা বিকাশের মাধ্যমে ব্যালেন্স উত্তোলন সহজ। তাই বিস্তারিত নির্দেশনা দেখার জন্য নিচের পিন কমেন্ট দেখে আসতে পারো। এবার সে তাদের সবাইকে একটা শপিং মলে পাঠায়। এরপর সে বলে যে যাও তোমরা যে যার মতন চুরি করে নিয়ে আসো। এখন এই কথা শুনে মলে গিয়ে একজন এক মজার কাণ্ড করে বসে। নতুন লিফটম্যান শাহ এক জোড়া জুতোর ফিতে চুরি করে আনে, আর চার্লি ভয়ে ভয়ে একটা জ্যাকেট নিয়ে আসে। স্লাইডার তাদের এই চুরি দেখে একদমই ইমপ্রেস হয় না, কিন্তু সে বুঝতে পারে যে এই লোকগুলো তাদের হারিয়ে যাওয়ার টাকা ফিরে পাওয়ার জন্য জীবনও দিতে রাজি। তাই সে তাদেরকে নিয়ে মূল প্ল্যান শুরু করে। স্লাইডার তাদেরকে টাওয়ারের সিকিউরিটি সিস্টেম এবং সিসিটিভি ক্যামেরা ফাঁকি দেওয়ার টেকনিক শেখায়। এরই মধ্যে যশ বুঝতে পারে যে শুধু বিল্ডিং এ ঢুকলে হবে না, মিস্টার শয়ের লুকানো $20 মিলিয়ন কোথায় আছে সেটাও জানতে হবে। সে বুঝতে পারে যে এটা হয়তো কোন একটা লকারের ভিতরে আছে, আর সেই লকার খোলার জন্য তাদের একজন এক্সপার্ট দরকার। এবার যশের মনে পড়ে তাদের টাওয়ারের এক স্টাফ ওরেসার কথা। ওরেসার বাবা ছিল একজন লকার মেকার, তাই সে খুব ভালোভাবে জানে যে চাবি ছাড়াই লকার কিভাবে খুলতে হয়। তখন যশ ওরেসাকে সব খুলে বলে আর তাদের টিমে জয়েন করিয়ে নেয়। এখন তাদের টিম পুরোপুরি রেডি, অপেক্ষা শুধু এখন সঠিক সময়ে। অবশেষে সেই স্পেশাল দিন চলে আসে। চুরি করার জন্য তারা থ্যাঙ্কস গিভিং ডেটাকে বেছে নেয়। এই দিন পুরো নিউ ইয়র্ক শহরে এক বিশাল প্যারেড অনুষ্ঠিত হয়। যশ জানত যে এই দিনটাই তাদের চুরির মিশনের জন্য সব থেকে পারফেক্ট টাইম, কারণ এই উৎসবে পুলিশের নজর থাকে রাস্তার প্যারেডের দিকে, আর টাওয়ারের বেশিরভাগ স্টাফও সেদিন ছুটিতে থাকে। তো যশ তার পুরো টিমকে নিয়ে শেষবারের মতন একটা মিটিং এ বসে। এই মিটিং এ যশ তাদের সবাইকে সব কাজ বুঝিয়ে দেয়।
দেয়। সে স্লাইডারকে পুরো মিশন লিড দেওয়ার দায়িত্ব দিয়ে দেয়, কেননা সেই একমাত্র ব্যক্তি যে এই লাইনে একজন এক্সপার্ট। ওডেসাকে বলা হয় তার সব যন্ত্রপাতি নিয়ে রেডি থাকতে, যাতে সে পেন্ট হাউসের লকারটি দ্রুত খুলতে পারে। অন্যদিকে শাহকে দায়িত্ব দেওয়া হয় টাওয়ারের লিফট এবং সিসিটিভি ক্যামেরার উপরে নজর রাখতে। তবে মিশন শুরুর আগে ঘটে এক অদ্ভুত ঘটনা। জর্জ জানতে পারে যে তার দুলাভাই চার্লি আবার ওই টাওয়ার থেকে তার চাকরি ফিরে পেয়েছে, যার ফলে সে এখন আর এই রিস্ক নিতে চায় না, কারণ সে চায় না যে তার প্রেগনেন্ট ওয়াইফ কোনো বিপদে পড়ুক। কিন্তু জর্জ তাকে বুঝিয়ে বলে যে মিস্টার শ সবার সাথে যেই অন্যায় করেছে তার বিচার হওয়া দরকার। শেষমেশ চার্লি তার ইচ্ছা না থাকলেও জশের সাথে মিশনে জয়েন করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই খুব সাবধানে টাওয়ারের ভিতরে ঢুকে পড়ে। বাহিরে তখন হাজার মানুষ উৎসবে মত্ত ছিল। এই সুযোগে শাহ খুব স্মার্টলি সিসিটিভি ক্যামেরার লেন্সের উপরে স্টিকার লাগাতে থাকে। এদিকে মিস্টার শ কিন্তু তখন পেন্ট হাউসে ছিল না, কেননা জর্জ তাকে বুদ্ধি করে আগে কোর্টে পাঠিয়ে দিয়েছিল। জর্জ ও তার টিম খুব দ্রুত মিস্টার শ এর রুমে পৌঁছে যায় এবং দেয়াল ভেঙে সেই গোপন লকারটা খুঁজে বের করে। ওডেসা তখন তার জাদুকরি হাত দিয়ে লকার খোলার চেষ্টা করতে থাকে। সবার মনে তখন এক্সাইটমেন্ট কাজ করছিল, কেননা যদি কোনোভাবে ধরা পড়ে যায় তবে সারা জীবন তাদের জেলে পচে মরতে হবে। অবশেষে এক ক্লিক শব্দ করতে লকারটি খুলে আসে। কিন্তু এ কি, লকার খোলার সাথে সাথে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা এই লকারটা একদমই খালি, যার ভেতরে নাই একটা ফুটো পয়সাও। এই দৃশ্য দেখে তো স্লাইডার আর বাকিরা জশের উপরে প্রচন্ড রেখে যায়। তারা মনে করে জশ তাদের সাথে মজা করছে এবং ভুল তথ্য দিয়েছে। স্লাইডার তোড়ে গিয়ে তার বন্দুক উঁচিয়ে জশকে ঝাড়ি দেওয়া শুরু করে। তাদের মধ্যে যখন ঝগড়া চরমে পৌঁছে যায়, ঠিক তখনই মিস্টার শয়ের সেই শখের লাল গাড়িটার উপরে জশের একটা চোখ পড়ে। ঝগড়া আর ধাক্কাধাক্কির সময় ফেরারির বডিতে একটি স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। তখন জশ কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে যে গাড়ির রং উঠে গিয়ে ভেতর থেকেই হলুদ রঙের কিছু একটা চকচক করছে। ঠিক সেই মুহূর্তে জশ চট করে বুঝে যায় যে আসল কাহিনী কি। আসলে মিস্টার শ তার ফ্রড করা $20 মিলিয়ন কোনো লকারে রাখেনি, বরং সে সেটা দিয়ে একটা আস্ত সোনার গাড়ি তৈরি করে সবার সামনে সাজিয়ে রেখেছে। ভাইরে ভাই, চিন্তা করো এই ব্যাটা কোন লেভেলের মাস্টার প্ল্যান করেছিল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সবাই পুরোপুরি অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে এই পুরো ফেরারি গাড়িটা আসলে পিওর গোল্ডে তৈরি এবং এর দাম তাদের পাওনা টাকার চেয়েও অনেক বেশি। এখন পুরো ফেরারি গাড়িটাই যে পিওর গোল্ডে তৈরি এটা শিওর হওয়ার পর জশ এবং তার টিমের সবার মনে এক ধরনের ভয় কাজ করতে থাকে, কারণ এত বড় একটা গাড়িকে লুকিয়ে বের করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের সাথে থাকা সেই ট্যানার হিসেব করে জানায় যে এই গাড়ির দাম 20 মিলিয়ন নয়, বরং $45 মিলিয়ন। তখন স্লাইড চট করে বুদ্ধি করে দেয় যে গাড়িগুলোর পার্টস আলাদা করে খুলে নিলে কেমন হয়, কিন্তু জশ তাতে রাজি হয় না। সে বলে তাদের কাছে সময় খুবই কম এবং এই গাড়িটা যে কোনো মূল্যে এখান থেকে নিচে নামাতে হবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পেন্ট হাউস থেকে গাড়িটাকে নিচে নামানো। জশ লক্ষ্য করে যে পেন্ট হাউসের বাইরের জানালা পরিষ্কার করার জন্য একটা মেকানিক্যাল লিফট আছে, তাই সে সিদ্ধান্ত নেয় এই ট্রলি ব্যবহার করে সে ওই গাড়িটাকে নিচে নামাবে। সেই অনুসারে তারা সবাই মিলে পেন্ট হাউসের বিশাল কাজগুলো খুলে ফেলে। এরপর গাড়ির চাকার বডির সাথে লিফটের শক্ত স্টিলের কেবলগুলো শক্ত করে বেঁধে দেওয়া হয়। তারপর স্লাইড আর জশ মিলে গাড়িটাকে জানলার বাইরে ধাক্কা দিয়ে ঝুলিয়ে দেয়। এখন নিচের কয়েকতলা পরেই ছিল সেই টেন্টের ফ্ল্যাট। তাদের প্ল্যান ছিল গাড়িটা ঝুলিয়ে ওই ফ্ল্যাটে জানলার ভিতরে ঢুকে দেওয়া। এবার গাড়িটা যখন বাইরে ঝুলছিল তখন বাতাসের কারণে সেটা দুলতে থাকে। ঠিক এই সময় টাওয়ারের সিকিউরিটি গার্ড এবং FBI এজেন্টরা সজাগ হয়ে যায়। এরপর তারা পেন্ট হাউসের দিকে আসতে শুরু করে। তখন জজ বুঝতে পারে যে তাদের হাতে আর 1 মিনিটের সময় নেই, তাই সে এবং স্লাইডার ওই ঝুলন্ত তার বেয়ে নিচে নামতে শুরু করে, যাতে গাড়িটাকে ধাক্কা দিয়ে টেন্টের ফ্ল্যাটের জানলার দিকে দেওয়া যায়। এদিকে চার্লি আগেই সেই নিচের ফ্ল্যাটে চলে গিয়েছিল। গাড়িটা যখন জানলার সামনে আসে তখন চার্লি ও জশ মিলে জানলার ভিতর দিয়ে গাড়িটাকে ট্রেনের রুমে ঢুকিয়ে ফেলে। এই কাজটা ছিল বেশ কঠিন আর রিস্কি, কিন্তু তারা কোনো মতে গাড়িটা ওই ফ্ল্যাটের ভিতরে সেফলি নিয়ে আসে। এখন FBI যখন মিস্টার শয়ের পেন্ট হাউসে ঢোকে তখন তারা দেখে যে ঘর পুরোই ফাঁকা এবং তাদের লকারটাও খোলা। এছাড়াও সে তাদের দিকে খুঁজতে থাকে, কিন্তু তার সোনার তৈরি ফেরারি গাড়ির কোনো হদিস নেই। জশ এবার তার টিমের সবাইকে বলে যে গাড়িটা এখানে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ FBI যে কোনো সময় এই ফ্ল্যাটও সার্চ করতে পারে। তাই তাদের পরবর্তী টার্গেট ছিল গাড়িটাকে বিল্ডিং এর একদম নিচে নামিয়ে আনা। এরপর তারা
লাশিটাকে টাওয়ার থেকে বের করে নেবে। চার্লি প্রথমে এই কাজ করতে ভয় পাচ্ছিল, কিন্তু গাড়ির দামের কথা শুনে সেও জশকে হেল্প করতে রাজি হয়ে যায়। এখন গাড়িটা এখান থেকে বের করাটা আসলেই চ্যালেঞ্জিং। চার্লি তখন বলে যে এই গাড়িটা তো কোনোভাবে লিফটের ভিতরে ধরবে না, তবে জশ আগে থেকেই এই বিষয়টা ভেবে রেখেছিল। সে জানায় যে গাড়িটা লিফটের ভিতরে ঢোকানোর কোনো দরকার নেই, বরঞ্চ তারা এই গাড়িটাকে লিফটের ছাদের উপরে রাখবে। তাই প্ল্যান অনুযায়ী তারা গাড়িটাকে লিফটের দরজার সামনে আনে। ঠিক এই সময় জশ গাড়ির ভিতরে মিস্টার শয়ের একটা সিক্রেট ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরিতে মিস্টার শয়ের সব ইলিগাল লেনদেন আর জালিয়াতির প্রমাণ লেখা ছিল, যার ফলে জশ বুঝতে পারে যে এই ডায়েরিটাই মিস্টার শকে জেলে ভরে দেওয়ার জন্য যথেষ্ট। তাই সে ডায়েরিটাকে সাবধানে নিজের পকেটের মধ্যেই রেখে দেয়। এরপর তারা সবাই মিলে অনেক কষ্ট করে ভারী সোনার গাড়িটাকে লিফটের ছাদের উপর তোলে। এরপর লিফট অপারেটর তখন কন্ট্রোল রুম থেকে লিফটটাকে ম্যানুয়ালি নিচে নামাতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। মিস্টার শ এবং এফবিআই এজেন্টরা ওই লিফটে করে পেন্ট হাউসের দিকে রওনা দিচ্ছিল। এবার তারা যখন লিফটের ভিতরে দাঁড়িয়ে কথা বলছিল, তখন তাদের মাথার উপরে ছিল সেই $45 মিলিয়ন সোনার ফেরারি গাড়ি। এখন জশ এবং তার টিম লিফটের ছাদের উপরে গাড়ির সাথে একদম চুপচাপ বসেছিল, যাতে কোনো ধরনের শব্দ না হয়। এদিকে গাড়ির ভরে লিফটটাও একটু কাঁপাকাঁপি করছিল, যা দেখে মিস্টার শ কিছুটা অবাক হলেও সে কিছু বুঝতে পারে না। তারপর লিফট যখন একদম নিচ তলায় পৌঁছায়, তখন জশ তার বন্ধু সেই বয়স্ক গেটম্যানকে ফোন করে। সে হসপিটাল থেকে ছাড়া পেয়ে তখন বাইরেই ছিল। জশ তাকে বলে যে টাওয়ারের সামনে একটা বড় ট্রাক নিয়ে আসতে। সেই গেটম্যান কোনো প্রশ্ন না করে জশের কথা মতন একটা বড় ট্রাক টাওয়ার গেটের সামনে নিয়ে আসে। এদিকে এফবিআই এজেন্টরা যখন পেন্ট হাউসে গিয়ে দেখে গাড়ি উধাও হয়ে গেছে, তখন তারা পুরো টাওয়ার সার্চ করার নির্দেশ দেয়, যার ফলে মিস্টার শ তার প্রিয় গাড়ি হারিয়ে প্রায় পাগল হয়ে যায়। এদিকে এফবিআই এজেন্টরা সিসিটিভি চেক করে দেখতে পারে যে একটা ট্রাক টাওয়ারের সামনে থেকে খুব স্পিডে চলে যাচ্ছে, যার ফলে তারা শিওর হয়ে যায় যে এই গাড়িটা ওই ট্রাকের মধ্যে আছে। তাই তো সাথে সাথে পুলিশ ওই ট্রাকের পিছু নিতে শুরু করে। এদিকে জশ জানতো যে পুলিশ ট্রাকের পিছু নেবে, আর এটা ছিল তার আসল চাল। পুলিশ যখন ট্রাকটাকে মাঝ রাস্তায় থামিয়ে চেক করে, তখন তারা দেখে এই ট্রাকের ভিতরে কিছুই নেই। এবার গেটম্যান তখন জানায় যে সে শুধু এমনি ট্রাকটাকে চালিয়ে যাচ্ছিল আর নিজেকে সুইসাইড করে নিতে চাইছিল। তো পুলিশ যখন ট্রাক দিয়ে ব্যস্ত ছিল, তখন সেই ফাঁকে জশ এবং তার টিম একটা নিরাপদ জায়গায় গাড়িটাকে সরিয়ে ফেলার সুযোগ পেয়ে যায়। এদিকে পুলিশ যখন ট্রাকের ভিতরে কিছুই খুঁজে পায় না, তখন তারা বুঝতে পারে যে জশ তাদেরকে বেশ ভালো মতো বোকা বানিয়েছে। এদিকে এফবিআই এজেন্টরা আবার টাওয়ারে ফিরে আসে এবং খুব খুঁটিয়ে খুঁটিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। সেখানে দেখা যায় জশ, চার্লি, ওডেসা আর তাদের পুরো টিম লুকিয়ে টাওয়ারে ঢুকেছিল, যার ফলে পুলিশ আর দেরি না করে জশ আর তার সবাইকে অ্যারেস্ট করে ফেলে। তবে অবাক করার মতন বিষয় হচ্ছে স্লাইডারকে পুলিশ কোনোভাবে ধরতে পারে না, কারণ স্লাইডার ছিল খুবই চালাক। যে সবার চোখের সামনে দিয়ে মেন গেট ব্যবহার করে টাওয়ারে ঢুকেছিল, তাই তার বিরুদ্ধে পুলিশের কাছে শক্ত কোনো প্রুফ ছিল না। এদিকে এরপর দেখা যায় পুলিশের একটা বড় ট্রাকে করে জশ, চার্লি আর তাদের বাকি মেম্বারদের সাথে মিস্টার শকেও পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকের ভিতরে মিস্টার শ জশদের অসহায় অবস্থায় দেখে খুব শয়তানি হাসি আসে। সে খুব অহংকার করে বলে যে তোমরা তো ভেবেছিলে আমার দামি গাড়িটা নিয়ে পালিয়ে যাবে, তাই না? চিন্তা করো না, ওই গাড়ি এফবিআই খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে, আর এরপর তোমাদের বাকি জীবন পুষতে হবে জেলের মধ্যে। এখানে মিস্টার শ মনে করছিল যে সে আবারও আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যাবে, আর তার দামি গাড়িটাও সে ফেরত পাবে। ঠিক তখনই জশ তার পকেট থেকে তার সেই সিক্রেট ডায়েরিটা বের করে দেখায়। এবার জশ বলে, আমাদের নিয়ে চিন্তা করো না, বরং নিজেকে নিয়ে ভাবো। এই ডায়েরিতে তোমার করা সব আকাম কুকামের সব প্রুফ আছে। এখন এইটা যদি আমি পুলিশের হাতে দিয়ে দিই, তাহলে তোমার কেচ্ছা এখানে খতম। এখন এই ডায়েরিটা দেখা মাত্রই মিস্টার শয়ের হাসি মাখা মুখ একদম বাংলার পাঁচ হয়ে যায়। সে বুঝতে পারে যে জশ তার সব থেকে উইক পয়েন্টটাই ধরে ফেলেছে। এখন সে খুব ভয় পেয়ে যায় এবং জশকে সে একটা বড় ডিল অফার করে। সে বলে, তোমরা যদি আমাকে এই ডায়েরিটা ফেরত দাও, তবে আমি তোমাদের $400 মিলিয়ন দেব। এখন এই অ্যামাউন্টটা ওই সোনার গাড়ির দামের চেয়েও কয়েকশো গুণ বেশি। চার্লি আর তার বাকিরা এই বড় অঙ্কের কথা শুনে কিছুক্ষণ
চুপ হয়ে যায়, কিন্তু যশ এক মুহূর্ত দেরি না করে সরাসরি না বলে দেয়। যশ জানায় যে এই টাওয়ারের একটা নিয়ম আছে, এখানে কেউই কখনো টিপস নেয় না। আর আসল কথা হচ্ছে সে নিজের জীবন রিস্ক নিয়ে হলেও মিস্টার শয়ের চেহারা সবার সামনে তুলে ধরবে। তো এখানে দেখা যায় সবাই যখন পুলিশ স্টেশনে পৌঁছায় তখন সেখানে হঠাৎ সেই মেয়েটা এসে হাজির হয়, যাকে যশ অনেক আগে পড়াশোনা করার জন্য হেল্প করেছিল। যশ জানতো মেয়েটা অনেক বুদ্ধিমান, আর এখন সে সত্যি একজন প্রফেশনাল লয়ার হয়ে উঠেছে। সে মূলত যশ এবং তার পুরো টিমের হয়ে লড়তে এখানে এসেছে। যশ তখন তার হাতে মিস্টার শয়ের সেই ডায়েরিটা দিয়ে দেয়, আর এটা দিয়ে বলে তাকে সবাইকে মুক্ত করতে। এরপর সেই লয়ার মেয়েটা এফবিআই এজেন্টের সাথে কথা বলে। সে জানায় যে তাদের কাছে মিস্টার শয়ের জালিয়াতির এমন সব তথ্য আছে যা দিয়ে তাকে সারা জীবন জেলে রাখা সম্ভব। ঠিক এই সময় যশ এফবিআই এজেন্টের সামনে একটা শর্ত রাখে। সে বলে সে এই ডায়েরিটা তাদেরকে দিয়ে দেবে, কিন্তু বিনিময়ে তাদের সব বন্ধুদের উপর থেকে চার্জ তুলে নিতে হবে। যশ ঠিক করে এই চুরির সব দোষ সে নিজে একা কাঁধে নেবে, কারণ সে জানতো যে যদি সে একাই সব দোষ স্বীকার করে নেয় তবে বাকিরা মুক্তি পেয়ে যাবে। যাক, এফবিআই এজেন্ট প্রথমে কিছুটা কনফিউজ থাকলেও ডায়েরির গুরুত্ব বুঝতে পেরে যশের শর্তে রাজি হয়ে যায়। ফলে চার্লি, ওডেসা, শাহ এবং সেই ট্যান্টকে সাথে সাথেই ছেড়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নেওয়া হবে না বলে পুলিশ জানিয়ে দেয়। তবে যশকে চলে যেতে হয় জেলে। ডায়েরির সব প্রমাণ দেখে কোর্ট মিস্টার শকে অনেক বছরের জেল দেয়, কারণ তার স্ক্যাম বা জালিয়াতি ছিল অনেক বড় লেভেলে। অন্যদিকে যশের মাত্র জেল হয় 2 বছরের। এরপর দেখা যায় জেল থেকে ছাড়া পেয়ে চার্লি আর বাকিরা মিলে সোজা সেই টাওয়ারে টপ ফ্লোরে উঠে আসে। যশ তাদেরকে আগেই বলে দিয়েছিল যে আসল গাড়িটা সে কোথায় লুকিয়ে রেখেছিল এতদিন। এবার তারা টাওয়ারে সেই সুইমিং পুলের কাছে যায় যা আমাদের একদম শুরুতে দেখানো হয়েছিল। তারপর সবাই মিলে সুইমিং পুলের ঢাকনা খুলে দেখতে পায় সেই $45 মিলিয়ন সোনারি ফেরারি এখানে লুকানো আছে। যশ আসলে খুব বুদ্ধি খাটিয়ে গাড়িটা পানির নিচে এতদিন লুকিয়ে রেখেছিল, যাতে পুলিশ বা এফবিআই কেউই তার খোঁজ না পায়। এখন তাদের কাছে এই বিশাল সম্পত্তি রয়েছে, যা দিয়ে তারা সব হারানো টাকা অনায়াসে ফিরে পেতে পারবে। তো এখানে দেখা যায় সেই ফেরারি গাড়িটা যশের বন্ধুর হাতে চলে এসেছে। যশ যদি এখনো জেলে আছে, কিন্তু তার প্ল্যান অনুযায়ী সবকিছু একবারে ঠিকঠাক চলছিল। তবে আস্ত সোনার গাড়িটা বিক্রি করাটা কিন্তু অনেক রিস্কি কাজ ছিল, কারণ পুলিশ বা এফবিআই খুব সহজেই তা ধরে ফেলতে পারে। তাই তারা সবাই মিলে একটা বুদ্ধি বের করে। তারা গাড়ির প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ফেলে। চাকার রিং থেকে শুরু করে ইঞ্জিনের ছোট ছোট অংশ সবকিছুই ছিল একদম সলিড সোনার তৈরি। এরপর তারা একটা লিস্ট করে ফেলে এই টাওয়ারে যতজন স্টাফ ছিল এবং যাদের পেনশনের টাকা মিস্টার শ চিটিং করে মেরে দিয়েছিল তাদের সবার কাছে এক একটা করে গিফট পাঠানো হয়। সেই বয়স্ক গেটম্যান যে টাকার অভাবে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিল, তার কাছেও একটা বিশেষ পার্সেল পৌঁছায়। এবার সেখানে প্যাকেট খুলে দেখা যায় তার ভিতরে সোনার তৈরি একটা দামি পার্স রাখা আছে। এই দৃশ্য দেখে তার যেন খুশির কোনো সীমা ছিল না, কারণ এই একটা জিনিস বিক্রি করে সে তার সারা জীবনের সব জমানো টাকা ফেরত পেয়ে যাবে। শুধু গেটম্যানই নয়, টাওয়ারের ক্লিনার থেকে শুরু করে সিকিউরিটি গার্ড সবার বাড়িতে একইভাবে সোনার তৈরি পার্সগুলো পৌঁছে দেওয়া হয়। ওডেসা, শাহ এবং সেই ট্যান্টম্যানও তাদের ভাগের টাকা বা সোনার অংশ পেয়ে যায়। তারা এখন আর কেউ গরিব বা অসহায় নয়, তাদের সবার জীবনের অভাব ইতিমধ্যে মিটে গেছে। এমনকি চোর স্লাইডারকেও তার ভাগের পাওনা বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় যে চার্লির ঘরে ইতিমধ্যে নতুন অতিথি চলে এসেছে। চার্লি এখন তার ফ্যামিলি নিয়ে খুব সুখেই দিন কাটাতে শুরু করে। ঠিক এমন এক সুন্দর মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।